বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মূল দোষী, তাকে শাস্তি দিয়েছে আদালত। সেই শাস্তি হচ্ছে যে আজীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড। কিন্তু তারপরেই মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সকলেই নানা কথা এই রায় নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু সর্বশেষ যে প্রতিক্রিয়াটি আমাদের নজরে এসেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে এই রায় সন্তুষ্ট নয় এবং বিরলতম থেকে বিরলতম ঘটনা নয়। এই বিষয়টি নিয়ে রাজ্য হাইকোর্টে যাবে। মুখ্যমন্ত্রী তার এক্স স্যান্ডেলে বলেছেন, ইন দ্য আরজিকর জুনিয়র ডক্টরস রেপ অ্যান্ড মার্ডার কেস, আই এম রিয়েলি শকড to see the judgment of the court today finds that it is not a rarest of rare case. I am convinced that it is indeed a rarest of rare case which demands capital punishment. How could the judgment come to the conclusion that it is not a rarest of rare case? We want and insist upon the death penalty in this most sinister and sensitive case. Recently, in last 3-4 months, we have been able to ensure capital maximum punishment for convicts in such crimes. Then, why in this case has capital punishment not been awarded? I strongly feel that it is a heinous crime that warrants capital punishment. We will plead for capital punishment of the convict at the High Court now. অর্থাৎ এর বিরুদ্ধে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। সোমবার নিজের এক্স স্যান্ডেলে তিনি জানিয়ে দিলেন। কিন্তু যেখানে সুপ্রিম কোর্টে এই মামলাটি আবার শুনানি হবে, সেখানে কি হাইকোর্টে এই মামলাটি নেওয়া হবে? এবং এই মামলার মানে এই যে আরজিকর কাণ্ডের ভবিষ্যৎ কি, এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাদের স্বাগত। চন্দ্রশেখর দা, বিগত 3 দিন ধরেই আমরা যেটা বলছিলাম, যেমন শুক্রবার করেছি, শনিবার করেছি এবং রবিবারও একই বিষয়, যে এই মামলার সত্যি সত্যি ভবিষ্যৎটা কি হতে চলেছে। আজকে যে রায়টা দেওয়া হলো এবং এর বিরুদ্ধে অনেকেই সন্তুষ্ট নয়, অনেকেই মানে এক কথায় যেটা বলছেন আমৃত্যু কারাদণ্ড। অর্থাৎ এক কথায় বলা যায়, আমরা যেটা পরিষ্কার বাংলায় বুঝছি যে যাবজ্জীবন কারাদণ্ড, এটাই বোঝায়। জানি না সেটা আমৃত্যু হবে কিনা যাবজ্জীবনটা, কারণ নতুন ন্যায় সংহিতায় সেটা কি বলছে, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু প্রশ্ন এখানে যে রাজ্য সরকার এর বিরুদ্ধে হাইকোর্টে যাবে এই রায়ের বিরুদ্ধে, যেটা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, যে তিনি বলছেন যে আরজি করে চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। এইটা দেখে আমি স্তম্ভিত। আমি মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যাতে ফাঁসির সাজাই হওয়া উচিত। কিভাবে বিচার শেষে একে বিরলের মধ্যে বিরলতম মনে করা হলো না? এবং এরপরে তিনি এই মামলাকে সংবেদনশীল জানিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তুলেছেন এবং রাজ্য এ নিয়ে হাইকোর্টে যাবে। যেখানে সুপ্রিম কোর্টে এই মামলাটি এখনো বিচারাধীন, তারা নিম্ন আদালতের উপর কি রায় দেয় তার উপর নির্ভর করছিল। এবং সিবিআইও পুরোপুরি চার্জশিট দেয়নি, হয়তো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে এই মামলার। সেইখানে আবার রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছে হাইকোর্টে যাবে। কি হবে? পুরো জায়গাটা কি জগা খিচুড়ি, মানে একটা হচপচ ব্যাপার হয়ে যাচ্ছে না? দেখুন, এই আজকে যে রায়, শিয়ালদা কোর্টের যে রায় আজকে দিয়েছে, সেই রায়ে যে তার লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ সে যতদিন বাঁচবে ততদিন অবধি
সে কারাদণ্ডতে তাকে থাকতে হবে। অর্থাৎ আমাদের ন্যায় সংহিতার বলুন বা ইন্ডিয়ান পেনাল কোডে লাইফ ইমপ্রিজনমেন্টের কতগুলো ভাগ ছিল, কতগুলো কত বছর, 14 বছর থাকা যায়। এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যতদিন আমৃত্যু, মানে যতদিন তিনি বেঁচে থাকবেন তিনি কারাদণ্ডের মধ্যে, মানে কারাগারে দণ্ডপ্রাপ্ত হিসেবেই সে থাকবে। খুব ক্লিয়ার ভার্সন। এখন যেটা বহু লোক বা যারা অভয়া মঞ্চ বা নাগরিক নেটিজন সমস্ত সবাই যে আন্দোলন করছে যে ফাঁসি কেন দেওয়া হলো না, এখন ব্যাপার হচ্ছে দেখুন, যে বিচারক তিনি তো সব দিকটা বিবেচনা করেছেন, এবং একটা ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই কেসটা যখন প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই, তারপর সুপ্রিম কোর্ট, তারপর নিচের কোর্টে যখন সাক্ষী সমস্ত কিছু হচ্ছে, সেই সমস্ত ডিটেলিং গুলো এই স্পেশাল কোর্টের কাছে সমস্ত চার্জশিট থেকে শুরু করে সমস্ত কিছু দেখার পর তারপর শেষে ফাইন্যান্সটা এসছে। এখন কয়েকটা জিনিস যেমন এটাকে বুঝতে হবে, ব্যাপার হচ্ছে খুব আবেগের বশে চললে চলবে না। সেটা হচ্ছে সিএফএসএল এর যে রিপোর্ট, ফরেন্সিকের যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু খুব পরিষ্কার নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার যে ক্ষত চিহ্ন যে ছিল, সেই ক্ষত চিহ্নগুলো কিভাবে সেই ক্ষতগুলো হলো সেগুলো তার ডিটেলিং কিন্তু নেই পোস্টমর্টেম। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে তৃতীয় যেটা সেটা হচ্ছে যে সিসিটিভিতে সঞ্জয় ছাড়াও আরো অনেক ব্যক্তিকে সেখানে দেখতে পাওয়া গেছে। তাদেরকে কিন্তু মানে কখনো কোর্টে প্রসিকিউশন তাদেরকে নিয়ে আসেনি, তাদের বক্তব্য নিয়ে আসেনি। যার ফলে এই যে ল্যাকুনাগুলো রয়ে গেছে, সেই ল্যাকুনার মধ্যে থেকেই কোর্ট এই এই ফাইন্ডিংসে এসছে যে এটা কিন্তু বিরল থেকে বিরলতম নয়। তাই জন্য ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সেই ফাঁসি, সেটা ইম্পোজ করেনি। একটা দিক যেমন, আর একটা অ্যাসপেক্ট যেটা যেটা আমার এটা শোনার পর থেকে যে প্রসঙ্গটা আমার মধ্যে বারবার যেটা আহ, আমার নিজের মনের মধ্যে প্রশ্ন আসছিল, যেটা সেটা হচ্ছে যে দেখুন, এখানে কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, দিতে পারে, দেবে। এবার যদি দেখা যায় সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি এমন কিছু নাম আসে যেটা আগামী দিন দেখতে পাওয়া যাবে তাদের ইনভলভমেন্ট অনেক 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 বেশি, এবার সে তাদের যদি ইনভলভমেন্ট অনেক 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 বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের যে পানিশমেন্টটা হওয়ার দরকার, সেই পানিশমেন্টটা যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে সঞ্জয় রায়, যাকে আজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেই যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে তাকে যদি ফাঁসি দেওয়ার অর্ডারটা দিত, তাহলে যারা অ্যাকচুয়ালি ইনভলভ হয়েছে, যদি বহু যেরকম কথা শোনা যাচ্ছে, সেই প্রেক্ষিতে যদি দেখতে পাওয়া যায় তারাই অ্যাকচুয়ালি ইনভলভ, তারাই মানে মাস্টার মাইন্ড, তারাই অ্যাকচুয়ালি এটা করিয়েছে, সাবসিকুয়েন্টলি একে নিয়ে এসে আনা হয়েছে, এ যেটা লাস্টে যে কোর্টের কাছে বক্তব্য রেখেছে আমি ইনভলভ নই, আমাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, তো সুতরাং সেক্ষেত্রে তাকে যদি ফাঁসিটা দিয়ে দেওয়া হতো, ফাঁসির অর্ডার যদি ইম্পোজ করা হতো, আর সাবসিকুয়েন্টলি যদি দেখতে পাওয়া যেত যে না, অন্যরা অ্যাকচুয়ালি ইনভলভ, এ কিন্তু সেরকম ভাবে নয়, তাহলে এই জাস্টিস কি প্রপার হতো? সেই জন্যে এই মাননীয় বিচারপতি অনির্বাণ দাস যে ফাইন্ডিংসটাতে এসছে, অত্যন্ত মানে বিবেচনার। সিএফএসএল রিপোর্ট কোথায়? রিপোর্টে সেরকম ভাবে কিছু নেই। যে যে ক্ষতচিহ্নগুলো, সেই পোস্টমর্টমে সেই চিহ্নর কথাটা পরিষ্কার করে যে এতগুলো ক্ষতচিহ্ন হলো, কি করে একটা লোক কি করে সম্ভব সেটা? এই জায়গাগুলো, এই যে একটা ভ্যাকিউম থেকে যাচ্ছে, একটা ফাঁক থেকে যাচ্ছে, সেই ফাঁকের মধ্যে দিয়ে, যার ফলে বিচারপতি সেই জায়গাটা বিচার করে কিন্তু এই একদম। জায়গাটাতে এটা কনক্লুশন এটা এসেছে। এটা রায় মানে শাস্তি ঘোষণার পরে হ্যাঁ, এটা আমার কিন্তু সেম অবজারভেশন আমি মনে হয়েছিল।
আমরা যেখানে আর কি আমাদের নিউজ রুমে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে কেন তাকে ফাঁসি দেওয়া হলো না। আমি ঠিক সেম অবজারভেশনের কথাই আমার এক সহকর্মীকে বলছিলাম যে তিনি কিন্তু দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। কারণ কিন্তু আপনি যে যে বিষয়গুলো বললেন সেগুলোই কারণ। এই সত্যি তো, এই 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 জায়গাটাকে ওপেন রাখার দরকার একদম তো। ওপেন এই রাখলেন, জায়গাটা কারণ যদি যেটা ওপেন সুপ্রিম না কোর্টে রাখে, এর একটা হিয়ারিং হবে এবং সুপ্রিম কোর্ট অপেক্ষা করছিল যে নিম্ন আদালত কি রায় দেয়। এবং সিবিআইও কিন্তু আহ, তার বাবা মা বলছে হয়তো দোষী বা কেন ছাড়া পেয়ে গেল সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল, এরা কেন ছাড়া পেল, বা সাপ্লিমেন্ট চার্জশিট কিন্তু দেবে। অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের এতদিন ধরে আমরা তুলে আসছিলাম, পেছনে কে, সঞ্জয় কি এত বড়ই ব্যক্তি যে যাকে বাঁচানোর জন্য এত কিছু, অর্থাৎ তথ্য লোপাট করা হলো, এত লোককে ঢোকানো হলো, বাথরুমটা ভেঙে দেওয়া হলো, বেসিনটা ভেঙে দেওয়া হলো, পোস্টমর্টম তড়িঘড়ি করা হলো, তড়িঘড়ি বডি পুড়িয়ে দেওয়া হলো। এই যে প্রশ্নগুলো সকলের মনে, যে একজন নয় আরো কয়েকজন এর সঙ্গে জড়িত, তাহলে অর্থাৎ নিম্ন আদালত এটাই, অর্থাৎ অনির্বাণ দাস যিনি বিচারপতি, তিনি কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গেই এই বিষয়টি তিনি করেছেন। এবং জানি না, কিন্তু প্রশ্ন এখানে যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন বিরল থেকে বিরলতম ঘটনা কেন বলা হলো না, অর্থাৎ এইখানেই কিন্তু লুকিয়ে রয়েছে বিচারপতির সেই অবজারভেশনটা বা সেই রায়টা, যে বিচার বিরল থেকে বিরলতম হতো যদি সমস্ত কিছু, যদি আমি সমস্ত শুধু কিছু একটা জিনিস তথ্য প্রমাণ থাকতো। এখনো কিন্তু তথ্য বিপ্লব প্রমাণ বাবু সেগুলো নেই। বিপ্লব বাবু আমি একটা শুধু জিনিস বলবো, যেটা হুম, সেটা হচ্ছে, কেন তাকে ফাঁসি দেওয়া হোক, এইটা কেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বক্তব্যের জায়গা তিনি কেন আসছেন? বিচার বিচার ব্যবস্থার উপর তার কি আস্থা নেই? একদম। বিরলতম বিরল ঘটনা কেন নয় সেটা তিনি বলতে পারেন, কিন্তু ফাঁসি দেওয়া হোক, কিছুদিন আগেই তিনি 2-3 দিন আগেই এরকম একটা বক্তব্য তিনি, যে আমি আমি চাই যাতে এই ঘটনায় ফাঁসি দেওয়া হয়, এরকম একটা বক্তব্য তিনি দিয়ে আর বিষয়টা বলেছেন। হলো যে ফাঁসি দেওয়া হলেই, বললেই যে ফাঁসি হবে, তার তো কোনো মানে নেই। বিচারক ফাঁসি না না দিতেই পারেন, তাই না? না না, তার হলো তো। তার মানে কি, ফাঁসিটা হয়ে গেলে কিছু হ্যাঁ, জিনিস, ফাঁসি যদি হতো তাহলে কিছু জিনিস কি চাপা পড়ে যেত? একদম তাই একদম জন্যই একদম। ফাঁসিটা চাই। এটাই কিন্তু প্রশ্ন। প্রশ্ন এটাই আমরা এতদিন একদম ধরে তাই। তুলে আসছি, জানি না আগামী দিনে এই প্রশ্নই হয়তো আমরা সুপ্রিম কোর্টে এরপরে কি হয় সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ। আপনাদের রাজ্য সরকার কি করে সেদিকেও আমরা দেখব। আপাতত নজর সেদিকেই। সবাই ভালো থাকবেন। নমস্কার।